পাকিস্তানে এই মুহূর্তে চারিদিকে শুধু লাশই লাশ দেখা যাচ্ছে। পাকিস্তানে এই বছর 2025-এ মারাত্মক লেভেলে কিন্তু অ্যাটাক হয়েছে। এবার যে বিষয়গুলো সামনে আসছে, তাহলে এতদিন শান্ত থাকার পর হঠাৎ পাকিস্তান ভায়োলেন্স হয়ে গেল কেন, এবং চারিদিকে বম্ব ব্লাস্ট হচ্ছে কেন? গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যেখানে শুধুমাত্র মৃত্যু চারিদিকে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন লেভেলে কিন্তু বিস্ফোরণ ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে। বিষয়টা কি হয়েছে, পাকিস্তানে পেশোয়ার প্যারামিলিটারি হেডকোয়ার্টারে, ভাবুন একবার, প্যারামিলিটারি হেডকোয়ার্টারে ভেতরে অ্যাটাক হয়েছে। এবং এই প্যারামিলিটারি যখন হেডকোয়ার্টারে অ্যাটাক হয়, সেই অ্যাটাক কিন্তু ছোটোখাটো কোনো অ্যাটাক ছিল না, বড় ধরনের আক্রমণ ছিল, বড় ধরনের অ্যাটাক ছিল। এবং এই অ্যাটাকটা নিয়ে প্রচুর সংখ্যক ডজন মানে আর্টিকেল কিন্তু চারিদিকে কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা প্রত্যেকটা আর্টিকেলকে ধরে ধরে আলোচনা করব অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এবং পাকিস্তান বর্তমানে সিচুয়েশন কেমন, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করে নিই। যে পাকিস্তান অথরিটি জানিয়েছে যে এই মুহূর্তে 3 জন মানুষের মৃত্যু ঘটেছে প্যারামিলিটারিতে যে আক্রমণ হয়েছে, এবং সাথে সাথে 5 জন মানুষের কিন্তু আহত হয়েছে। যদিও এটাকে আমরা বিশ্বাস করি বা না করি আলাদা ব্যাপার, বাট আমার বিশ্বাস হলো না, কারণ পাকিস্তান কখনোই রিয়েল নাম্বার বলে না, কখনো সত্য ঘটনা বা সত্য জিনিসকে সামনে আনে না যে কতজন সংখ্যক তাদের মানুষ মারা গেছে। বহু ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখেছি। আর এইটা আরো বেশি করে প্রমাণ করে দিল আফগানিস্তান। যখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছিল, লড়াই চলছিল, আফগানিস্তান কিন্তু পাকিস্তানের যে খেলাটা খেলতে এতদিন ধরে, আফগানিস্তান তার খেলাটা উল্টো দিকে ঘুরিয়ে দিল। কিভাবে? যে এক একটা করে ওদের সেনা ঘাঁটি আক্রমণ করছে এবং তাদের ভিডিও তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। কারণ আফগানিস্তান খুব ভালোভাবে জানে যে পাকিস্তান ডেটা লুকিয়ে রাখে, ইনফরমেশন লুকিয়ে রাখে এবং আসল তথ্য কিন্তু কখনোই প্রকাশ করে না। তো গতকাল যখন পাকিস্তানে প্যারামিলিটারি হেডকোয়ার্টারে আক্রমণ হলো, সেই তথ্যটা নিয়ে পাকিস্তান অথরিটি বলছে যে 3 জন মানুষের ডেথ হয়েছে এবং 5 জন আহত হয়েছে, কিন্তু রিয়েল নাম্বার কিন্তু পাকিস্তান কোনো দিনও কিন্তু বলে না। আর এই যে প্যারামিলিটারিতে যে আক্রমণটা হয়েছে, বলা হচ্ছে প্রথমে ভেতরে আক্রমণ হয়, তারপর বাইরে থেকে কিন্তু বম্ব ব্লাস্টগুলো কিন্তু হওয়া শুরু হয় একের পর এক। আর এই আক্রমণটা পাকিস্তানের সরকার এবং পাকিস্তান এই মুহূর্তে মেনে নিতে পারছে না, যদিও এখনো পর্যন্ত কোনো গ্রুপ এই আক্রমণের কথা স্বীকার করেনি বা ডিমান্ড করেনি। কারণ পাকিস্তান আমরা আগেও দেখেছিলাম যে পাকিস্তান নিজে সিভিলিয়ানদের ওপর কিন্তু আগে আক্রমণ করেছিল, সেই ঘটনাও কিন্তু সামনে আসছে এবং সেই তথ্য সামনে আসছে। এবার যদি আমরা সেই আর্টিকেল দেখতে যাই, সেই আর্টিকেল দেখুন পরিষ্কারভাবে বলছে যে লেটেস্ট 3 জনের মৃত্যু হয়েছে, ঠিক আছে। এবং এই প্যারামিলিটারি হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে পেশোয়ার। পেশোয়ার হচ্ছে পাকিস্তানের এই মুহূর্তে সব থেকে ওল্ডেস্ট সিটি এবং একটা নাম করা শহর, যেইখানে এই ঘটনাটা কিন্তু ঘটেছে। আসুন আমি আপনাদের একটা ম্যাপের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিই বর্তমানে পাকিস্তানের সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। দেখুন, এটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এবং এই ম্যাপের মধ্যে আশ্চর্যের বিষয় কি বলুন তো, যদি আমরা পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান এবং এটা হচ্ছে আমাদের দেশ ভারত, ঠিক আছে। এবার দেখুন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে পাকিস্তানে ওয়েস্টার্ন দিকে কে আছে? আফগানিস্তান। ইস্টার্ন দিকে কে আছে? ভারত। এবং বর্তমান সময়ে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, ওয়েস্টার্ন বর্ডারের সাথে কিন্তু পাকিস্তানে বারবার কিন্তু কনফ্লিক্ট চলছে, বারবার কিন্তু আক্রমণ চলছে, এবং ইস্টার্ন বর্ডারের সাথেও কিন্তু আমাদের সাথেও কিন্তু পাকিস্তানের লড়াই চলছে। এবং প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে আমাদের তো ডিফেন্স মিনিস্টার কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের যে সিন্ধ প্রদেশটা আছে সেটা ভাই একটা সময় ভারতের পার্ট হতে পারে। আর এই বিষয়টা শুনেই পাকিস্তান বলছে, রিপ্লাই যেটা করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভুল কথা বলছে, ইন্ডিয়া ভুল কথা বলছে, এটা ঠিক নয় কারো এলাকা দখল করে নিজের এলাকা এক্সটেন্ড করা। আচ্ছা, যদি এই কথাটা ভুল হয়ে থাকে তাহলে তোমরা, আমি পাকিস্তানকে প্রশ্ন করছি, তোমরা কেন বারবার বলো
যে ভারতে এই এলাকা দখল করব, বিশেষ করে এখন তো গুজরাট দখল করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কনফ্লিক্ট, শুধু জম্মু কাশ্মীর না, যেখানে যেখানে ভারতে বর্ডার শেয়ার হয়েছে সেই সমস্ত জায়গা দখল করার জন্য ওরা উঠে পড়ে লাগে। তাহলে তোমরা গুজরাটের পাশে সার্কিকে কি করছো? কি করছো সার্কিকে? তোমরা কেন ওখানে মিলিটারি ডেভেলপ করছো? প্রশ্ন আছে পাকিস্তানের কাছে। আজকে যদি বলে ভারত ভুল কথা বলছে, এরিয়া এক্সটেন্ডের কথা বলছে, তাহলে তোমরা কি করছো ওখানে? পোকটাকে নিয়ে তো তোমরা বসে আছো, রাজত্ব চালাচ্ছ এই মুহূর্তে। এবং এই যে দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে ভারতে একটা কনফ্লিক্ট লড়াই চলছে, এবং সাথে সাথে যখন অপারেশন সিন্দুর চলছিল তখন তো আমরা টুকটুক করে খেলাটা দেখিয়ে দিয়েছি ওদেরকে, টুকটুক করে খেলাটা আমরা বুঝিয়ে দিয়েছি। আর বর্তমানে সব থেকে বেশি যদি পাকিস্তানের সাথে কনফ্লিক্ট দেখা যায় সেটা যে আফগানিস্তান এবং পাকিস্তান। আফগানিস্তান এবং পাকিস্তান এই যে বর্ডার লাইনটা দেখতে পাচ্ছেন, এটাও বলা হচ্ছে দুরন্ত লাইন, যেটা হচ্ছে টোটাল 2600 কিলোমিটার। আর এই দুরন্ত লাইনে আফগানিস্তান বারবার পাকিস্তানকে আক্রমণ করছে, এবং আমরা দেখতেও পেয়েছি যে দুরন্ত লাইন ভেঙে আফগানিস্তান পাকিস্তানে প্রথম দিকে 7টা সেনা ঘাঁটিকে মানে ভেঙে ধ্বংস করে দেয়। তারপরে সেটা নিউজ এলো 9টা, তারপরে এলো 11টা, তারপরে এলো 16টা। তা আফগানিস্তান তো খেলা বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে, তারপরে তোমরা বলছো যে এরিয়া এক্সটেন্ডের কথা। এটা মানায় তোমাদের মুখে? আফগানিস্তান অলরেডি পাকিস্তানের সাথে সমস্ত ট্রেড, ব্যবসায়ী ট্রেড বন্ধ করে দিয়েছে, সমস্ত ট্রেড। কারণ পাকিস্তান বুঝিয়ে দিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান যাওয়ার যে ফ্রেন্ডলি গেট আছে সে গেটটাকে পাকিস্তান বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এটা আফগানিস্তানের কাছে একটা বার্তা ক্লিয়ার যে পাকিস্তান এখন আফগানিস্তানের সাথে বন্ধুত্ব চায় না, যার জন্য এরা যাতায়াতের রাস্তাও বন্ধ করে দিয়েছে এবং ফ্রেন্ডলি গেটটাও বন্ধ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। আর এই ঘটনাটা ঘটেছে কোথায়? বর্তমানে পেশোয়া, যে ঘটনাটা গতকাল ঘটে গেছে, হ্যাঁ, যে পাকিস্তানের পেশোয়া প্যারামিলিটারি হেডকোয়ার্টার বিল্ডিংকে পুরো উড়িয়ে দিল। দেখুন, যদি দেখা যায় 2025-এ পাকিস্তানে প্রায় বড় বড় 5-6টা আক্রমণ হয়েছে, যেটা রিপোর্ট যখনই আসবে 2026 জানুয়ারির দিকে সেটার উপর আমি ভিডিও করে দেবো। কারণ 2024-এর সাথে কম্পেয়ার করলে দেখা যাবে কতটা বড় আক্রমণ বা আরও কত আক্রমণ হয়েছে এই মুহূর্তে পাকিস্তানে। তো পাকিস্তান হঠাৎ করে পিস থাকার পর হঠাৎ করে এরকম ভায়োলেন্স হয়ে উঠলো কেন? আর এই যে পাকিস্তান বারবার পাকিস্তানের মধ্যে আক্রমণ হচ্ছে, তা লং টাইমে পাকিস্তানের ওপর কি কিছু ইফেক্ট পড়বে? ইফেক্ট পড়েছে। আমি আপনাদের সেই আর্টিকেলটাও দেখাই। কি ইফেক্ট পড়েছে দেখুন। পাকিস্তানের সঙ্গে চীনের যে সম্পর্ক ছিল এবং পাকিস্তান চীন যে প্রজেক্ট চলছিল সিপিইসিসি, সিপ্যাক যাকে আমরা বলি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর কার সাথে চলছিল? পাকিস্তানের সাথে, চীনে। সেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডর কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। 2013 সালের প্রজেক্ট, আজ 2026 হতে যাচ্ছে, এখনো পর্যন্ত এই প্রজেক্ট রেডি হতে পারলো না। চীনের কাছে তো যে কোনো প্রজেক্ট তৈরি করতে 2 থেকে 3 বছর লাগে, কিন্তু 13 বছর লেগে গেল, এখনো পর্যন্ত এই প্রজেক্ট তৈরি হতে পারলো না। কেন পারলো না সেটাও আমি বলছি। এবং সাথে সাথে গোয়াদা পোর্ট থেকে চীন ঠিক করেছিল যে পাকিস্তানের সঙ্গে ডিল করে গোয়াদা পোর্ট থেকে চীনে যাওয়ার একটা সড়ক রাস্তা বানাবে, সেই প্রজেক্টটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে কিন্তু একটা বার্তা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে চীন কিন্তু ধীরে ধীরে পাকিস্তান থেকে সম্পর্ক দূরত্ব মেনটেন করছে এবং পাকিস্তান থেকে কিন্তু সরে আসছে। আচ্ছা, তাহলে পাকিস্তানের কাছ থেকে যে সরে আসে, তাহলে পাকিস্তান এত উঁচু গলায় ভারতকে পরমাণু মারবো বা ভারতকে আমি আক্রমণ করব, অমুক জায়গাকে আক্রমণ করবো, তমুক জায়গাকে আক্রমণ করবো কেন বলছে? কারণ ওর বাঁ দিকে আছে তুর্কি এবং ডান দিকে আছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। ব্যাপারটা সেটাও আমি আপনাদের ক্লিয়ার বলে দিই। তাহলে সিপিইসি বন্ধ হয়ে গেল কেন? এবং গোয়াদা পোর্ট থেকে যে রাস্তাটা যাচ্ছিল চীনের দিকে সেটাও বন্ধ হলো কেন? সেটারও তথ্য হচ্ছে। দেখুন, যখন চীনের প্রজেক্টে কাজ চলছে এবং চীনের লেবাররা যখন এসে কাজ করছে এবং বারবার পাকিস্তানের উপর আক্রমণ হচ্ছে, যার ফলে চীনের লেবাররাও মারা যাচ্ছে, ওয়ার্কাররাও মারা যাচ্ছে, ইঞ্জিনিয়াররাও মারা যাচ্ছে আক্রমণের ফলে, যার ফলে চীন থেকে কেউ এসে এখানে কাজ করতে চাইছে না। এবং প্রজেক্ট একটা আক্রমণ হলে সেই প্রজেক্টটাও ধ্বংস হয়ে যাচ্ছে, সেই প্রজেক্টেও তো বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে।
যার ফলে সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে চীন, এবং গোয়াদা পোর্টে যে রাস্তা চীন পর্যন্ত যাওয়ার সেই প্রজেক্টটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। কোনো প্রোগ্রেস হচ্ছে না, কোনো একটাও প্রোগ্রেস হচ্ছে না। ধীরে ধীরে চীন পাকিস্তান থেকে সরে আসছে। তাহলে চীন সরে আসলে এন্টার কে নিচ্ছে, কে প্রবেশ করছে পাকিস্তানের ভিতরে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা। পরিষ্কারভাবে বোঝা যায় যে যে আর যারা আমাদের চ্যানেলে রেগুলার আর্টিকেল দেখেন তারা দেখতে পাবে, বুঝতে পারবেন যে বারবার ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের মাথার ওপর তার হাত রয়েছে। কারণটা কি? রিসেন্টলি আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, পাকিস্তানের সাথে আমেরিকার একটা ডিল সাইন হয়েছে, $500 বিলিয়ন ডিল। আর এই ডিলটা কে করছে? আমেরিকার একটা কোম্পানি। আর এই কোম্পানিকে কাজ করার জন্য, প্রজেক্টটা পাই দেওয়ার জন্য কার সুপারিশ আছে? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণটা কি? যেখানে মিনারেল রিসোর্স আছে, যেখানে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, যেখানেই তেল আছে, এই তিনটে জিনিস যেখানে আছে, ডোনাল্ড ট্রাম্পের চোখ সেই দিকে চলে যায়। তো পাকিস্তানের মধ্যে বালুচিস্তান তো আলাদা দেশ না, কারণ এরাও দাবি জানাচ্ছে যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব, কারণ আমরা পাকিস্তান থেকে সুযোগ সুবিধা পাচ্ছি না, পভার্টি লেভেল আরও ডাউন হয়ে যাচ্ছে বালুচিস্তানে। তো এরা দাবি জানাচ্ছে যে আমরা আলাদা হব। তো চীন কি করছে, আমেরিকা কি করছে? 500 মিলিয়নের ডলারে একটা প্রজেক্ট পাইয়ে দিল কাদেরকে? পাকিস্তানকে, যেখানে পাকিস্তানের মিনারেল রিসোর্স তুলে এনে চীন সেটা বিভিন্ন দেশকে সাপ্লাই করবে বা বিক্রি করবে, ওয়ান টাইপ অফ বিজনেস করবে। আর এর জন্য সেই আমেরিকা বলে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার বলে দিয়েছে যে এখানে আমরা বড় বড় মাইন তৈরি করব, খনি বানাবো, যেখানে প্রচুর পাকিস্তানি লেবার কাজ করবে। আর বড় বিষয় হলো আমেরিকার ইঞ্জিনিয়াররা এসে কাজ করবে, আমেরিকার লেবাররা এসে কাজ করবে, আমেরিকার ওয়ার্কাররা এসে কাজ করবে। কারণ পাকিস্তান যে এই মুহূর্তে ডেড ইকোনমিতে চলছে, প্রায় $130 বিলিয়ন ডেড ইকোনমি চলছে, এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কিন্তু একটা মানে ভালো জায়গা, ভালো মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে যে ডেড ইকোনমিটা কী করে বাঁচানো যায়, যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারা ধরেছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে নানান রকম ম্যানিপুলেট করে বুঝিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইনভেস্ট করাচ্ছে পাকিস্তানের মধ্যে। আর সেখানেই দেখা যাচ্ছে বর্তমান সময়ে যে পেশোয়ার হেডকোয়ার্টারে তাদের হেডকোয়ার্টারে আক্রমণ হয়ে গেল, এবং যখনই এই হেডকোয়ার্টারে আক্রমণ হয়ে গেল দেখতে পাচ্ছেন আফগানিস্তান এবং পাকিস্তানের ওয়েস্টার্ন বর্ডারে কিন্তু বারবার আক্রমণ হচ্ছে। এটা কিন্তু পরিষ্কারভাবে তথ্য উঠে আসছে। এখনো পর্যন্ত কোনো গ্রুপ ডিমান্ড করেনি। এবার আমি আপনাদের একটা কথা বলি, একটা কথা আমি আপনাদের দেখিয়ে দিই এখানে। যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে, যদি আপনার মনে হয় ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ, ছেলে মেয়েকে ভালো স্কুলে দেবেন, আবার ছেলে মেয়ে পড়াশোনা করে বাড়িতে বসে আছে, যদি আপনার সন্তান মাধ্যমিক পাস হয়, হাতে নিশ্চয়ই একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, বা আপনার ব্যবসা চলছে না, ডাউন যাচ্ছে, আপনার হাতে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, আর 2 মাস কষ্ট সহ্য করতে পারবেন? 2 মাসের মধ্যে আমি আপনাদের শেখাবো এআই শেখাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শুধুমাত্র আপনি কমেন্ট দেবেন, আপনার হয়ে রোবট কাজ করবে। যদি আপনি এআই শিখতে পারেন, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন, এআই শিখতে পারেন, তাহলে অতি অবশ্যই বলবো মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আরামসে ইনকাম করতে পারবেন একজন এআই এক্সপার্ট হিসাবে। যদি ইনকাম করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করুন, 9332813134। আর গতকাল আমাদের এআই এ 5th ব্যাচ কিন্তু শুরু হয়ে গেল, 5 নম্বর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেল। যারা এআই শিখতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে অ্যাডমিশনের ব্যাপারে জেনে নেবেন সমস্ত তথ্য। কোর্স ফিস কত? অনেক টাকা এদিক ওদিক নষ্ট করেছেন, কোর্স ফিস একদম সামান্য, সেটা হচ্ছে 5,650 টাকা, ঠিক আছে কোর্স ফিস। তাহলে যারা এআই শিখতে চান তারা দ্রুততার সাথে এআই শিখে নিন, জাস্ট 2 মাস সময় দিন, এআই এক্সপার্ট হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আমরা এক এক করে আলোচনা করে থাকি আপনাদের সামনে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।